মাসের চিঠি ছিল। আরটিআই প্রধানকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি একটা টাকাও দেয়নি, এটা আমি বুঝি না। তাদের সরকার, কেন্দ্র সরকার বলছে সেইখান থেকে নাকি উনি বলেছেন 800 কোটি টাকা নাকি স্যাংশন হয়েছে, দেব নাকি কাটমানির জন্য আটকে রেখেছে। এটা কে বলতে পারে? এটা সুস্থ মানুষই বলতে পারে? আমার মনে হয় কি একটু পড়াশোনা করে আসা উচিত জনপ্রতিনিধির। আমারও পড়াশোনা করে আসা উচিত। আমি কিছু একটা ভুলভাল বলবো, তার আগে আমার নিজের ভাবা উচিত কি আমি কি বলতে চাইছি। কারণ একবার কথা বেরিয়ে গেলে সেটা ফেরত আসবে না। এবং আমি যদি 18 লক্ষ মানুষের যদি রিপ্রেজেন্টেটিভ হই, যদি সাংসদ হই 18 লক্ষ মানুষের, তো এখানে শিক্ষিত মানুষরা বাস করে, আপনি কি বলছেন সেটা সব শুনছে, আর মিথ্যে কথাকে আপনি নির্ভয়ে বলে যাচ্ছেন, যা ইচ্ছে তাই বলেছেন, সেইটা মানুষ দেখছে, বুঝতে পারছে। এইবারে যারা এটাকে বিশ্বাস করেন তাদেরকে একটাই কথা বলি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেনি, বরঞ্চ বসেছিল ফাইলটা আটকে। আমরা বারে বার গিয়ে মিটিং করেছি। আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছুই নেই। আমি ফিরত এসছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, কারণ আমি চাই কে আমি থাকি বা না থাকি, কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব হোক। আমি যে ধার নিয়ে আমার মনে হয় না আমি সেই জায়গাতে উঠে চলে গেছি। আমি যখন সংসদে যে লাস্ট বক্তৃতা দিয়েছিলাম কে হার জিত নিয়ে আর দেব এটা নিয়ে ভাবছেন, আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি হতে চলেছে। এবং সময় বলবে, রাজনীতির মধ্যে এমন একটা জায়গায় আমরা সবাই চলে গেছি, কেউ কাউকে বিশ্বাস করে না। এটাও সত্যি, এটা কারোর দোষও না। কোনো মানুষ যদি, কোনো ভোটার যদি ভাবে কি এটা ওই 15 লাখ টাকার মতন অ্যাকাউন্টে সবাই চলে আসবে, তারপর ইলেকশন জেতার পর কেউ কিছু বললো না। আমি দায়িত্ব নিয়ে বলছি 2026 আমি দলে নিয়ে প্রচার করব, এবং যদি আমাদের দল 2026 আগে ঘাটাল মাস্টার শুরু না করে তাহলে আমি বলবো তাহলে ভোট দেবেন। কিন্তু আমার পুরো বিশ্বাস দিদির উপরে এবং অভিষেকের উপরে, তারা যেভাবে আমাকে কথা দিয়েছে, নিজে এসে মঞ্চে বলে গেছে, এবং এর মধ্যে সার্ভেও হয়ে গেছে। পার্থদা যখন উনি ইরিগেশন মিনিস্টার ছিলেন, এর মধ্যে এসে সার্ভে করে গেছেন। এত বড় মিথ্যে কথা দিদি আমাকে বলবে না, আমাকে আটকানোর জন্য। এবং ঘাটালে মানুষ নয়, বাংলার মানুষ আমাকে চেনে। আমি সত্যি কথাকে সত্যিভাবে বলতে পছন্দ করি। আমার রাজনীতি থেকে সত্যি কিছু নেওয়া নেই। আমি যদি কিছু করে যেতে পারি মানুষের জন্য, আমি তাতেই ভালো। তার জন্য আমাকে জিততেও হবে না। আমি বলবো কি আমি তাতেও হ্যাপি কি মানুষের জন্য কিছু করতে পারবো। আমার ওই লোভটা নেই কি আমি কাউন্সিলর, আমি এমএলএ, এরপর এমপিও হবো, আমার ওই লোভটা নেই। আমি তো দিদিকে এটাও বলেছিলাম, আমি একটা দলের কর্মী হিসেবে কাজ করবো, আমার সিটও লাগবে না, আমি প্রচারও করে দেবো। আমার ভগবান আমাকে দিয়েছে, মানুষ আমাকে যথেষ্ট দিয়েছে, তার জন্য আলাদা করে পদ নিয়ে বসে থাকতো তার কোনো মানে নেই। বাট ওনারা আমাকে কনভিন্স করেছেন, দিদি এবং অভিষেক। এবং আমি এটুকু বলতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যানটা দ্রুত কাজ শুরু হবে। ইটস এ লং প্রসেস। আমি এটাও বলি, এটা 1 বছরের প্রকল্প নয়। আমরা যখন এটা নিয়ে বসেছিলাম, এটা 3-4 বছরের প্রকল্প। নতুন নদী কাটতে হবে, বা পাওয়ার প্ল্যান্ট বানাতে হবে, তারপরে ড্যাম বানাতে হবে, সেখান থেকে অনেকগুলো প্রসেস, রোড ম্যাপটা শুরু হয়ে গেছে। এবং আমার মনে হয় কি, আবার এটাও সত্যি কি ইলেকশনের সময় সবাই এত বেশি কথা বলে না, এত বেশি মিথ্যে কথা বলে ভোটটা নিয়ে চলে যায়, সেখানে যে সত্যি কথাগুলো সেগুলোই তখন মিথ্যে মনে হয়। কিন্তু এইটুকু বলবো যে যারা আমাকে চেনে, যারা আমাকে বিশ্বাস করে, বা যারা দিদিকে বিশ্বাস করে, বিশ্বাস রাখুন 2024-এর নির্বাচনের পর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হবে। যদি আপনাদের মনে যদি 1% ডাউট থাকে, 2 বছর পরই 2026 আপনারা জানেন আপনাদের কি করতে হবে, কোন সরকারকে ভোট দেবেন। দাদা, এত বড় কথা বলুন। দাদা, এবারে ভোটের প্রচারের মূল লক্ষ্য বা মূল স্লোগান কি? কিছুই না, মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে, এটাই আমার মনে হয়। এইটাই আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধির চেষ্টা করতে হবে। দাদা, আপনার প্রথম যখন সংসদ পদে দাঁড়িয়েছিলেন, সেই সময় একটা সিনেমা দিয়ে তখন সিনেমার শুটিং চলছিল। এখন যে ভোটে দাঁড়িয়ে যাচ্ছেন, এখনো সিনেমার শুটিং চলছে, তো সময়টা বের করবেন কিভাবে ভোটের প্রচারে? কারেক্ট আছে। আমার মনে হয় কি, যখন আমি প্রথমবার 2014-তে দাঁড়িয়েছিলাম, তখন আমাকে লোকে বলেছিল তোর ক্যারিয়ার শেষ, এই পলিটিক্সে জয়েন করেছি, তোর ক্যারিয়ার শেষ। এবং আমার বাড়িতে এসে বড় বড় লোকেরা বলে গেছিলো, এবং আমার তারপরে ছবিটা ফ্লপও হয়েছিল। কিন্তু 2019-এ আমাকে দেখে অনেকগুলো সেলিব্রিটি সব করে পার্টিতে জয়েন করেছে। আমার দল হোক, অন্য দল হোক, যাই হোক, সব ভেবেছে কেন পলিটিক্সে থাকার পরেও রাজনীতি করা যেতে পারে। 2024 এখন বড় কথা বলতে নেই, সরি, আমাকে ক্ষমা করবেন। আমি দুটোকেই ব্যালেন্স করে চলছি। যখনই ঘাটালে বন্যা হয়, লোকে বলে আমি ছবি তুলতে আসি, কিন্তু ঘাটালে মানুষ জানে আমি কি করতে আসি, আমি কেন ফেরত এসেছি, এটাও ঘাটালে মানুষ জানে। এটা নিয়ে আলাদা খুলে বলতে হবে না। কোভিডের মধ্যে কোন সাংসদকে কোথায় দেখা গেছে আমি জানি না, কিন্তু ঘাটালে কিন্তু দেব পড়েছিল।
ঘাটালে মানুষ কে কোন রাজ্যে আটকে ছিল, নেপালে আটকে ছিল, কাশ্মীরে আটকে ছিল, সেখানে দায়িত্ব নিয়ে আমি বসে থেকে সবাইকে বাড়ি ফেরানোর চেষ্টা করেছি। আমি একা কিছু করিনি, অফকোর্স আমার দলের কর্মীরা আছেন, অনেক সহযোগিতা পেয়েছি, কেন্দ্র সরকার আমাকে সহযোগিতা করেছে। আমার এখনো মনে আছে মিস্টার পুরী তখন আমাদের এভিয়েশন মিনিস্টার ছিলেন, তাকে প্রত্যেক দিন মেল করতাম যে আমার এই ফ্লাইটটা এখানে, আমার এত লোক আটকে আছে, ঘাটালে মানুষ এখানে আটকে আছে, ওইখানে আটকে, এই দেশে আটকে আছে, নিয়ে এসেছি। আমাদের ঘাটাল হসপিটালে অক্সিজেন ছিল না। আজকে অনেক লোক অনেক কথা বলবে, আগে সিলিন্ডার দিয়ে অক্সিজেন করা হতো, কোভিডের পর আমি ডিসাইড করলাম স্ত্রীকে বলে উই হ্যাভ এ অক্সিজেন প্ল্যান্ট ওয়ে, মানে আর সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিতে হয় না, প্রত্যেকটা বেডের কাছে পাইপ আছে, অক্সিজেন পাইপ আছে। আইসিইউ বাড়ানো হয়েছে, এইচডিও বাড়ানো হয়েছে, এবং আমার মনে হয় কি রেমডেসিভির বলে যে মেডিসিনটা, কোভিড টেস্ট আগে এখানে হতো না, ল্যাব টেস্ট জন্য কলকাতায় হতো, সেই টেস্ট আমরা মিদনাপুরে ওপেন করেছিলাম কোভিডের সময়। আমার মনে হয় তো মানুষ জনপ্রতিনিধির পরিচয় হচ্ছে যখন তার এরিয়ার লোকেরা এখন খুব কষ্টের মধ্যে থাকবে, তাকে দেখা যাচ্ছে কি না। এবারে ঘাটালে মানুষ ডিসাইড করুক। আমি তাহলে আজ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন, কিন্তু বিরোধীরা একটা বিষয় বলছে যে তারা হাতিয়ার করছে ঘাটালের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলে, এটা নাকি একটা বড় ফ্যাক্টর হবে যার জন্য দেব হারবে নিশ্চিতভাবে। কয়েকজন নেতার নামও তারা তুলে আনছে। কি শুনি শঙ্কর দুলে ভার্সেস দেব। শঙ্কর দুলে আজকে একটু পরেই থাকবেন আমার সাথে, দেখতেই পাবেন। দেখুন, আমার কথা হচ্ছে আমাদের দলের অস্ত্র হচ্ছে আমাদের সংগঠন এবং আমাদের নেতারা এবং আমাদের বুথ লেভেলের কর্মীরা, এবং তারা যতদিন আছে আমাদের কারোর ভয় নেই। শুধু ঘাটালে বলবো না, আমার মনে হয় 42টা কেন্দ্রতে আমাদের কর্মীরা যেভাবে মাথা তুলে কাজ করে, মানুষের কাছে পৌঁছয়, ঘরে ঘরে যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন করে, সেইটা আমার মনে হয় না বাংলায় এখন অন্য কোনো দলের সেই সংগঠন আছে। তো আমার গর্ব হচ্ছে আমাদের সংগঠন, আমাদের গর্ব হচ্ছে আমাদের দলের কর্মীরা, আমাদের দলের নেতারা। এবং আমি সত্যি রাজনীতি বুঝি না, এখনো যে 2014 যে মানুষটা ছিলাম এখনো সেইটাই রয়েছে। এখনো ওনারাই আমাকে শেখান, ওনারাই আমাকে বোঝান, এবং কিভাবে কাজ করতে হবে এনারাই আমাকে শেখান। যার নাম বললে শঙ্কর দলি বলো বা মানুষ দা বলো বা যে বড় নেতারা আছেন, তারা সবাই আমার ইনফ্যাক্ট মানুষ যেন ভালো থাকে আমাদের সবারই চেষ্টা। একাধিকবার কল রেকর্ডও তো ভাইরাল হয়েছে না। দেবদা একটা ছোট্ট প্রশ্ন, রসিক প্রশ্ন, ঠিক আছে? যেটা দেব আজকে হাত মিলাতে গিয়ে হাতে চোট পেয়েছে, ঠিক আছে? প্রথম প্রচারে এসে একটা দুর্ঘটনায় দেব দেখতে এসে আজকে হাতে চোট পেয়েছে দেব, সেই বিষয়ে কি বলবেন? আমার মনে হয় আমার এটা ভালোবাসা, এটা মানুষ তোমাকে কাছ থেকে দেখতে চায়, মানুষ তোমাকে কাছ থেকে ছুঁতে চায়। বুঝতে পারছো, আমরা একটা যেখানে গেছিলাম সেখানে আগুন লেগেছিল, মানুষের কষ্টে থাকার কথা, সেইখানে যেভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল এবং তারা যেভাবে বিশ্বাস করেছে না এই ছেলেটাকে বিশ্বাস করা যেতে পারে। এবং আমার কালকের মধ্যে আজকে অনেক জায়গায় টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, যে 2,500 টাকা করে দেওয়া হবে, সেই লিস্টটা তৈরি করা আমার মনে হয়, মানে আমি একটু পরে এসডিওর সঙ্গেও মিটিং আছে, সেই লিস্টটা তৈরি হয়ে গেছে। তো আমার মনে হয় মানুষ ভালোবাসে, এবং ভালোবাসার চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কিছু নেই। এটা আমি সবাইকে বলতে চাই, মানে কাউকে চোর বলে কাউকে এই করে, এইটা আমার মনে হয় এইটা নিয়ে 1% কিছু লাভ হবে। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, আর আমার 10 বছরের রাজনীতি, আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার ভালোবাসা মানুষের প্রতি, মানুষের ভালোবাসা আমার প্রতি। হাতের আঘাত তো অনেকটাই, তাই না? প্রধান সিনেমার যে চরিত্র, সেটা কি আমি বলছিলাম এই ইলেকশনের কিছু অফিস থেকে এসেই যে একটা তোমার যে সূচনা একটা তো আছেই।